বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকে আমরা সাংবিধানিক আইনের একটা গুরুত্বপূর্ণ টপিক পড়ব, আর সেটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অর ডিরেক্টিভ প্রিন্সিপালস। এর মধ্যে আমরা পড়ব যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসির কী গুরুত্ব, কেন আসলে এটা সংবিধানের মধ্যে ইনসার্ট করা হয়েছে এবং আমাদের সিভিল পলিটিক্যাল রাইটগুলোকে কেন ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসির অন্তর্ভুক্ত করা হয়েছে, প্লাস বাংলাদেশ সংবিধানের ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসিগুলো কোনগুলো, এবং সেগুলোও আমরা একটু ডিটেলে পড়ব। আর যদি আমাদের এই চ্যানেলটিকে তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে তোমাদের সবাইকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। এখন শুরু করছি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বলতে আমরা কি বুঝি। সো ইন টুডেজ ওয়ার্ল্ড, এভরি স্টেট ইজ এ ওয়েলফেয়ার স্টেট অ্যান্ড মেইন পারপাস অফ সাচ এ স্টেট ইজ পাবলিক ওয়েলফেয়ার. So, this purpose of public welfare is reflected in most of the written constitution of the states when they adopted their constitution, and the underlying philosophy behind the adoption of such principle is that they will oblige the state to take positive action in certain direction, and in order to promote the welfare of the people and achieve economic democracy. The idea of directive principles in the Constitution was first introduced in the Irish Constitution of 1937. In Bangladesh Constitution, it is termed as Fundamental Principles of State Policy and is inserted in Part 2 of the Constitution from Article 8 to Article 25 of our Constitution, consisted in as the Fundamental Principles of State Policy. আসলে বর্তমানে যে ওয়ার্ল্ডে যে দেশগুলো নতুন করে সৃষ্টি হচ্ছে, এই দেশগুলোর মূল যে পারপাসটা থাকছে সেটা হচ্ছে ওয়েলফেয়ার অফ দ্য সিটিজেন, অর্থাৎ স্টেটগুলোই হচ্ছে ওয়েলফেয়ার স্টেট এবং পাবলিক ওয়েলফেয়ারই হচ্ছে এই সকল স্টেটের মূল লক্ষ্য। সো যখন এই পাবলিক ওয়েলফেয়ারের বিষয়টা মোস্ট অফ দ্য রিটেন কনস্টিটিউশনের মধ্যেই কিন্তু রিফ্লেক্টেড হয়, এবং কেন আসলে হয়, এর আন্ডারলাইং ফিলোসফিটা কী ছিল। সো আন্ডারলাইং যে ফিলোসফিটা বা অন্তর্নিহিত যে মূল কথাটা বা অবজেক্টটা ছিল এরকম যে আসলে স্টেট সার্টেন অ্যাকশান নেবে, অর্থাৎ কিছু কিছু পদক্ষেপ নেবে যা সিটিজেনদের জন্য পজিটিভ হবে, অর্থাৎ তার নাগরিক বা তার জনগণের জন্য পজিটিভ বা ওয়েলফেয়ার মেজার্স টাইপ হবে। সো এইখানে এখন বলা হচ্ছে যে এখন এই পজিটিভ যে অ্যাকশানগুলো স্টেট নিবে সেইটার আবার কিছু ডিরেকশান থাকে যে কোন কোন বিষয়ে স্টেট আসলে পজিটিভ পদক্ষেপগুলো নিবে। পজিটিভ পদক্ষেপগুলো সাধারণত নিয়ে থাকে পিপলস ওয়েলফেয়ার প্রমোট করবার জন্য এবং ইকোনমিক ডেমোক্রেসির জন্য। অ্যান্ড প্রথম ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এই যে মূলনীতিটা বা এই বিষয়টা আইরিশ কনস্টিটিউশনে 1937 সালে অ্যাডপ্ট করা হয় এবং বাংলাদেশের সংবিধানেও এটি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি হিসেবে আছে, এবং পার্ট 2-তে কনস্টিটিউশনে আর্টিকেল 8 থেকে 25 পর্যন্ত আমরা জানি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বলা হয়। নাও এটাকে কিন্তু ডিরেক্টিভ প্রিন্সিপালসও বলা হয়। সো ডিরেক্টিভ অর ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি অ্যাজ এ টার্ম অফ কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্স হ্যাজ not got any universal definition. That is, directive principles বা fundamental principles এর কিন্তু কোনো universal definition নাই, but the term indicates those principles which are considered fundamental in the matters of policy formulating by the government. From the viewpoint of Bangladesh Constitution, it can be said that fundamental principles of state policy are those principles which are in fundamental guide to the policy making, be it social, economic, administrative, or international governance of the country, making laws and interpreting the constitutional laws. So, directive or fundamental principles of state policy কনস্টিটিউশনাল জুরিসপ্রুডেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে যে এর কোনো ইউনিভার্সাল ডেফিনেশন নাই, কিন্তু এটি আসলে কি ইন্ডিকেট করে, এটি ইন্ডিকেট করে
যে পলিসি ফর্মুলেটিংয়ের ক্ষেত্রে আসলে গভর্নমেন্ট কোন কোন ফান্ডামেন্টাল বিষয়গুলো খেয়াল রাখবে। অ্যান্ড বাংলাদেশ কনস্টিটিউশনের ভিউ পয়েন্ট থেকে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি হচ্ছে সেই সকল মূলনীতি হুইচ অ্যাক্ট ফান্ডামেন্টাল গাইড টু দ্য পলিসি মেকিং, অর্থাৎ এইটাই হচ্ছে মেন পয়েন্ট। এগুলো এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি কিভাবে কাজ করে বলছে যে ফান্ডামেন্টাল এটা একটা গাইড আসলে পলিসি মেকিংয়ের জন্য। এখন হতে পারে সেটা সোশ্যাল, ইকোনমিক, অ্যাডমিনিস্ট্রেটিভ, ইন্টারন্যাশনাল গভর্নেন্স অফ দ্য কান্ট্রি, মেকিং লজ অ্যান্ড ইন্টারপ্রিটিং দ্য কনস্টিটিউশনাল ল, মানে যে কোনো বিষয়ে সেটা হতে পারে এবং ল মেকিং হতে পারে বা পলিসি মেকিং হতে পারে, এবং সেইটার গাইডলাইনটাই হচ্ছে বাংলাদেশের সংবিধানের ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে বলা আছে। নাও আমরা পড়ব বেসিক ফিচার্স অফ দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। সো these are the basic features of the fundamental principles of state policy. Number 1, these are not enforceable in the court of law. প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি আমরা আসলে এটা এনফোর্স করতে পারি না। They are described as the highest standard of excellence in the Constitution, as they embody the principles of high ideals like economic emancipation, eradication of poverty, illiteracy, etc. So এগুলোকে আসলে আমরা হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ এক্সিলেন্স বলতে পারি সংবিধানের ক্ষেত্রে, কারণ এই মূল নীতিগুলো আসলে হাই আইডিয়ালস, যে সকল আইডিয়ালসগুলো মানে অর্থনৈতিক যে শোষণ বা পভার্টি ইরাডিকেট করা বা ইলিটারেসি ইরাডিকেট করা, এই বিষয়গুলোকেই মার্ক করে বা প্রাধান্য দেয় যে ঠিক আছে এগুলো আমরা দূর করবো, এই ধরনের আইডিয়ালসগুলো নিয়ে কাজ করে। অ্যান্ড দে আর নাথিং বাট দ্য মেয়ার এক্সপ্রেশন অফ গুডস sentiment of the constitution make us as they cannot be enforced. থার্ডলি কিন্তু বলা হচ্ছে দেখো যে এগুলো আসলে কিছুই না বাট একটা এক্সপ্রেশন অফ গুড সেন্টিমেন্ট, অর্থাৎ যারা কনস্টিটিউশন তৈরি করে তাদের যে একটা ভালো সেন্টিমেন্টের পেছনে কাজ করেছে তারই একটা বহিঃপ্রকাশ হচ্ছে এই স্টেট পলিসিগুলো। দে আর অলসো ডেসক্রাইবড অ্যাজ এ মোরাল speech in one hand and as a manifesto of the aims and aspirations on the other hand, and they are goals to which the state has to reach and keeping line with the socio-economic progress. The state will implement them step by step, and lastly they work as programs of the government. সো এগুলো কিন্তু আসলে সরকারের বিভিন্ন কাজেরই প্রোগ্রামগুলো, দে ওয়ার্ক অ্যাজ প্রোগ্রাম অফ দ্য গভর্নমেন্ট, দ্যাট ইজ এই প্রিন্সিপালসগুলো গভর্নমেন্টের বিভিন্ন ধরনের প্রোগ্রামস হিসেবে কাজ করে। এবং 4 নম্বর একটা গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে এগুলো হচ্ছে স্টেটের গোল এবং স্টেট চেষ্টা করবে এই গোলগুলোতে পৌঁছানোর জন্য, দ্যাট ইজ সোশিও ইকোনমিক এই প্রোগ্রেসগুলো করবার জন্য, এবং স্টেট পারলে স্টেপ বাই স্টেপ এগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। Some judicial review on the fundamental principles of state policy and Bangladesh perspective. So, in the case of Kudrote Ilahi Ponir versus Bangladesh 44 DLR AD 319, Justice Shahabuddin Ahmed, Chief Justice ছিলেন এই কেসের সময় আর কি, held in discussing the importance of fundamental principles of state policy. তো এই কুদরতে এলাহি পনির ভার্সেস বাংলাদেশ কেসে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ উনি ফান্ডামেন্টাল স্টেট পলিসির আসলে কী গুরুত্ব সেটা ডিসকাস করেছেন। দে আর ইন নেচার অফ পিপলস প্রোগ্রামস ফর সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি ইন পিচফুল ম্যানার, নট ওভারনাইট বাট গ্র্যাজুয়ালি। ইমপ্লিমেন্টেশন অফ দিজ প্রোগ্রামস রিকোয়ার resources, technical know how the many other things including mass education. Whether all these prerequisites for a peaceful socio-economic revolution exist is for the state to decide. Now, Justice Shahabuddin Ahmed খুব সুন্দরভাবে আসলে কুদরতি এলাহি পনির ভার্সেস বাংলাদেশ এই কেসে বলেছেন যে আসলে জুডিশিয়াল কেস লতে
প্রথম যে উদাহরণটা দিচ্ছি যে কতটা গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে দে আর ইন নেচার অফ পিপলস প্রোগ্রাম, দ্যাট ইজ এগুলো জনগণেরই জন্য নেওয়া প্রোগ্রাম এবং সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, জনগণের সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের খাতিরে নেওয়া বা জন্য বলা যায়, জন্য নেওয়া। বাংলাদেশ কি করবে, পিসফুল ম্যানারে এগুলো গ্রহণ করবে, মানে নিতে থাকবে, এবং নট ওভারনাইট, মানে এটা কিন্তু এক রাতের মধ্যে সম্ভব না, কিন্তু গ্র্যাজুয়ালি, মানে ধাপে ধাপে বাংলাদেশ এই প্রজেক্টগুলো, এই প্রোগ্রামগুলো গ্রহণ করবে। এখন বলছে যে এই যে প্রোগ্রাম আমরা বা বলছি, যে স্টেপ আমরা বলছি, যেগুলো প্রিন্সিপালসে বলা আছে, ডিরেক্টিভ প্রিন্সিপালসে, সো এই ডিরেক্টিভ প্রিন্সিপালসের এই প্রোগ্রামগুলো যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে সেখানে প্রচুর রিসোর্স দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দরকার, এবং অন্যান্য অনেক কিছু এখানে ইনক্লুডিং থাকে, ম্যাস এডুকেশন দরকার। সো এই সব কিছু যখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাব এবং গ্র্যাজুয়ালি করব, এটা এমন না ওভারনাইট আমরা এটা করতে পারবো। And then in the case of Sheikh Abdus Sabur versus Returning Officer 41 DLR, it was held that it is judiciary that has to say the last word even in the matters of the priority of legislation. The concept of legislation supremacy imported from the soil of the developed country cannot be transplanted into the soil of a developing nation, which has a nascent democracy. And in the same case, the appellate division of Bangladesh did not accept the theory of judicial enforceability of fundamental principles of state policy. So শেখ আব্দুস সবুর ভার্সেস রিটার্নিং অফিসার, এই কেসে এরকম একটা কথা বলা হলো যে জুডিশিয়ারি হচ্ছে এমন যে জুডিশিয়ারি প্রায়োরিটি অফ লেজিসলেশনের ক্ষেত্রেও কিন্তু জুডিশিয়ারি হচ্ছে লাস্ট ওয়ার্ড বলে থাকে, এবং লেজিসলেশনের সুপ্রিমেসি বলা হচ্ছে এটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি না কোনো ডেভেলপ কান্ট্রি থেকে, এবং এনে সেটাকে আমরা ট্রান্সপ্লান্ট করে কান্ট্রি বা নেশনে বসায় দিতে পারি না, কারণ আমাদের কান্ট্রির ডেমোক্রেসি হচ্ছে ডিফারেন্ট। অ্যান্ড সেম কেসে অ্যাপিলেট ডিভিশন অফ বাংলাদেশ did not accept the theory of judicial enforceability of fundamental principles of state policy. So appellate division আবার জুডিশিয়াল এনফোর্সিবিলিটি নেই, এবং ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসির জুডিশিয়াল এনফোর্সিবিলিটিকে কিন্তু অ্যাপিলেট ডিভিশন অ্যাকসেপ্ট করেনি। In the case of Aftabuddin MD versus Bangladesh and others, 48 DLR, Naimuddin Ahmed Justice, while interpreting Article 8.2 of the Constitution, observed that fundamental principles of state policy as a guide to the interpretation of the Constitution and other laws of Bangladesh, but they are not enforceable in a court of law. So Aftabuddin খুব সুন্দর করে ইন বাংলাদেশ অ্যান্ড আদার্স, আফতাবউদ্দিন এমডি ভার্সেস বাংলাদেশ অ্যান্ড আদার্স, এই কেসে জাস্টিস নাইমুদ্দিন খুব সুন্দরভাবে, নাইমুদ্দিন আহমেদ বলেছিলেন যে বাংলাদেশের কনস্টিটিউশনের আর্টিকেল 2 এর যে মূলনীতিটা রয়েছে, প্রিন্সিপালসটা রয়েছে, দ্যাট ইজ এটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, এবং এটা কনস্টিটিউশনের ইন্টারপ্রিটেশনের জন্য আমরা ব্যবহার করতে পারি, বা আদার আইনের ইন্টারপ্রিটেশনের জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি, কিন্তু এটা কোর্ট কর্তৃক এনফোর্সেবল নয়। হোয়াই ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস are enumerated in the Directive or Fundamental Principles of State Policy. It has been almost a common feature of all the Constitution containing Directive or Fundamental Principles of the State Policy that the part of these directives of the Constitution contains economic, social and cultural rights, whereas the part of fundamental rights contains civil and political rights. Economic, social and cultural rights have originated in the socialist and Marxist revolution of the early 20th century. Following the socialist October Revolution, this new category of right first their constitutional recognition in Soviet Constitution of 1918. After that, they are being gradually included in most modern constitution as program or manifesto, rights of promotional nature, etc.
and they are rights of promotional nature in the sense that their implementation and enforcement depends on the economic progress and availability of the resources in the country. If these rights were placed in the part of fundamental rights of the Constitution, then the state would be legally bound to enforce them, and the citizen would have a legal right to get them enforced through the courts, and it would virtually lead to a developing state that have limited resources into a problem to implement them. On the other hand, the enforcement of civil and political rights are not necessarily connected with the economic progress and natural resources, thus they can be enforced in almost every circumstances. And this is the reasons of argument given in explaining the issue why the economic, social and cultural rights are enumerated in the Directive or Fundamental Principles of State Policy. সো আসলে কেন আমরা ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটসকে ডিরেক্টিভ বা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসির মধ্যে অন্তর্ভুক্ত করি? তো এটা ম্যাক্সিমাম সংবিধানের ক্ষেত্রেই হচ্ছে একটা বৈশিষ্ট্য যে সংবিধানের যে ডিরেক্টিভ বা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি রয়েছে, যে পার্টটা রয়েছে সংবিধানের, আসলে সেই পার্টেই সাধারণত কালচারাল, সোশ্যাল, ইকোনমিক এই অধিকারগুলো যেগুলো আছে ইন্টারন্যাশনাল, এই অধিকারগুলোকেই আসলে এই ডিরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে রাখা হয়। অন্যথায় আমরা দেখি যে ফান্ডামেন্টাল রাইটস যেটা রয়েছে সেই বলছে যে যদি এমন হতো যে ঠিক আছে আমরা ডিরেক্টিভ প্রিন্সিপালটা ইকোনমিক, সোশ্যাল বা কালচারাল রাইটসগুলো যেটা রয়েছে সেটাকে আমরা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করলাম। এখন যদি এমন হয় যে ইকোনমিক, সোশ্যাল রাইটস আমরা দিয়ে থাকি হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে, বাট মনে রাখতে হবে যে আমাদের যে সিভিল বা পলিটিক্যাল যে রাইটগুলো রয়েছে এবং সেই সিভিল পলিটিক্যাল রাইটগুলোকে আমরা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে দিয়ে থাকি। এখন বলছে যে এটা কেন, ওয়াই? সো ইকোনমিক, সোশ্যাল, কালচারাল রাইটস এটা আসলে অরিজিনেট করে সোশ্যালিস্ট বা মার্কজিস্ট রেভলিউশন থেকে 20th সেঞ্চুরিতে গিয়ে। সো সেই ক্ষেত্রে বলছে যে ফলোয়িং দ্য সোশ্যালিস্ট অক্টোবর রেভলিউশন, দ্য নিউ ক্যাটাগরি অফ রাইট ফার্স্ট দেয়ার কনস্টিটিউশনাল রেকগনিশন ইন সোভিয়েত কনস্টিটিউশন 18, অ্যান্ড এটা একটা নতুন ক্যাটাগরির অধিকার ছিল যা 1918 সালে তারা তাদের কনস্টিটিউশন রেকগনিশনে নিয়ে আসে এবং বলছে আফটার দ্যাট দে আর বিইং গ্র্যাজুয়ালি ইনক্লুডেড ইন মোস্ট অফ দ্য মডার্ন কনস্টিটিউশনস অ্যাজ দ্য প্রোগ্রাম অর ম্যানিফেস্টো। এবং এরপর থেকে এই মানে ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল রাইটসগুলো প্রায় প্রত্যেকটা দেশেই কিন্তু রয়েছে প্রোগ্রাম বা ম্যানিফেস্টো হিসেবে। সো এগুলো হচ্ছে এক ধরনের অধিকার যেগুলো হচ্ছে প্রমোশনাল ন্যাচারের অধিকার। সো এই প্রমোশনাল ন্যাচারের অধিকারগুলো কেন রাখা হয়? বিকজ এগুলো কিন্তু আমরা ইন দ্য সেন্স অফ দেয়ার ইমপ্লিমেন্টেশন অর এনফোর্সমেন্ট এগুলার এই জন্য রাখি না যেটা আমরা এনফোর্স করব বা ইমপ্লিমেন্ট করব সাথে সাথে বা কোর্ট অফ ল দ্বারা। নো, এগুলো একটা রাষ্ট্র ইমপ্লিমেন্ট বা এনফোর্স করবে যখন সেই রাষ্ট্র ইকোনমিক প্রোগ্রেস বা যথেষ্ট অ্যাভেলেবল রিসোর্স থাকবে তখন, আদারওয়াইজ করবে না। মানে যদি স্টেট পারে, স্টেটের পসিবিলিটি থাকে তাহলে। অন্যথায় সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইট যেটা আমরা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে অন্তর্ভুক্ত করি কনস্টিটিউশনের, সেটা কিন্তু আমরা জানি যে ফান্ডামেন্টাল অধিকারগুলো আমরা কোর্ট কর্তৃক ইজিলি এনফোর্স করতে পারি। এবং বলছে যে একটা ডেভেলপিং স্টেট ভার্চুয়ালি কী করে, যে যেহেতু ডেভেলপিং স্টেটের লিমিটেড রিসোর্স থাকে এবং ডেভেলপিং স্টেটের ক্ষেত্রে ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল রাইটটা ইমপ্লিমেন্ট করা প্রবলেম হলেও সিভিল পলিটিক্যাল রাইটটা প্রবলেমেটিক হয় না, যার কারণে সিভিল পলিটিক্যাল রাইটসগুলোকে আমরা কি করি, সিভিল পলিটিক্যাল রাইটসগুলোকে আমরা কোর্টের কর্তৃক এনফোর্সেবল করি, কারণ এগুলো হচ্ছে রাষ্ট্রের ইকোনমিক প্রোগ্রেসের সঙ্গে রিলেটেড না বা সো এগুলো ইজিলি এনফোর্স করা যায়, এনফোর্সেবল, যার কারণে কিন্তু সিভিল পলিটিক্যাল রাইটগুলোকে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে রাখা হয় যাতে জনগণ এটা কোর্ট কর্তৃক ইমপ্লিমেন্ট করতে পারে।
সো এই জন্যই এটাই কিন্তু মেইনলি একটা কারণ যে ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল এই অধিকারগুলো ডিরেক্টলি কানেক্টেড টু দ্য ইকোনমিক প্রোগ্রেস অ্যান্ড ন্যাচারাল রিসোর্স অফ এ স্টেট, দ্যাট ইজ দ্য স্টেট ক্যাপাবিলিটি। সো যখন একটা রাষ্ট্র ক্যাপাবল হবে তখন রাষ্ট্র তোমাকে এগুলো প্রোভাইড করবে, আদারওয়াইজ রাষ্ট্র এগুলো প্রোভাইড করতে বাধ্য হবে না, বা তুমিও কোর্ট কর্তৃক এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবে না। এ কারণেই এটাকে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে দেওয়া হয়। Fundamental principles of state policy or directive principles of state policy under the Constitution of Bangladesh. Now, the provisions inserted in Part 2 of the Constitution, they are in the nature of socio-economic politics with a good government must aspire to implement for the good of the citizens. So, these fundamental principles, when truly achieved, will be a manifestation of a welfare state. If a law is made by the parliament, then fundamental principles of state policy must be upheld as far as the possible. Article 8 of Constitution of Bangladesh states the principles of nationalism, socialism, democracy and secularism, together with the principles derived from those as set out in this part, shall constitute the fundamental principles of state policy. And the principles set out in this part shall be fundamental to the governance of Bangladesh, shall be applied by the state in the making of laws, shall be guide to the interpretation of the constitution of the other laws of Bangladesh, and shall form the basis of the work of the state and of all its citizens, but shall not be judicially enforceable. So now the other fundamental principles of state policy under Bangladesh Constitution are as follows from Article 9 to 25. So before that again I am going যে fundamental principles of state policy হচ্ছে সেই ডিরেক্টিভ মূলনীতিগুলো, সেগুলোই যেগুলো আসলে কোনো একটি দেশের সরকার তার দেশের জনগণের ভালোর জন্যই গ্রহণ করে থাকে। এবং এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালস বলা হচ্ছে যদি ট্রুলি কোনো রাষ্ট্র অ্যাচিভ করতে পারে তাহলেই কিন্তু তারা একটা ওয়েলফেয়ার স্টেটে পরিণত হয়। এখন প্রত্যেকটা রাষ্ট্রেরই টার্গেট থাকে ওয়েলফেয়ার স্টেট হওয়ার, যার কারণে প্রত্যেক রাষ্ট্রই এই বিধানগুলো দিয়ে থাকে এরকম ডিরেক্টিভ প্রিন্সিপালসের ভেতরেই, যে স্টেট এটা যদি স্বয়ংসম্পন্ন হয় অর্থনীতিতে তাহলে এই জিনিসগুলা তার জনগণকে দেবে জনগণের কল্যাণের জন্য। নাও আর্টিকেল 8 বাংলাদেশ কনস্টিটিউশনের সংবিধানের আর্টিকেল 8-এ কিন্তু খুব সুন্দর করে বলা হয়েছে একটা কথা। 8-এর 1-এ গিয়ে বলা হয়েছে যে আমাদের বাংলাদেশের মূলনীতি হবে ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি এবং সেকুলারিজম, টুগেদার উইথ প্রিন্সিপাল ডিরাইভ ফ্রম দোজ সেট আউট ইন দিস পার্ট শ্যাল কনস্টিটিউট ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। বলছে যে এই 4টা মূলনীতির সাথে এই চ্যাপ্টারে আরও যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হলো সেগুলো আসলে হবে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। দ্য প্রিন্সিপালস সেট আউট ইন দিস পার্ট, বলছে এই পার্টে যে প্রিন্সিপালসগুলো সেট আউট করা হয়েছে এগুলো হবে ফান্ডামেন্টাল টু দ্য গভর্নমেন্টস অফ বাংলাদেশ, এবং স্টেট ল মেকিংয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করবে বা কনস্টিটিউশনের ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে গাইড হিসেবে গ্রহণ করবে, ওর অন্য লয়ের ইন্টারপ্রিটেশন করবে। এবং বলছে যে স্টেট তার সিটিজেনের জন্য যে কাজগুলো করবে তার মেন বেসিসই হবে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, বাট শ্যাল নট এনফোর্সেবল বাই ল, এবং বলেই দিচ্ছে যেটি আইন কর্তৃক এনফোর্সেবল নয়। সো বাংলাদেশ সংবিধান অনুযায়ী কোনগুলো হচ্ছে আমাদের 8 নাম্বার থেকে শুরু করে 25, 8 নাম্বারটা পড়লাম। দেন 9 নাম্বার আর্টিকেলে আছে ন্যাশনালিজম, 10-এ আছে সোশ্যালিজম, ফ্রিডম অফ এক্সপ্লয়টেশন, ফ্রিডম ফ্রম এক্সপ্লয়টেশন। 11 আর্টিকেলে বলা হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস, দেন সেকুলারিজম অ্যান্ড ফ্রিডম অফ রিলিজিয়ান, প্রিন্সিপালস অফ ওনারশিপ বলা হচ্ছে আর্টিকেল 13-এ। এভাবে আসলে পরবর্তী আর্টিকেলগুলো আমরা পড়ব। দেন ইমানসিপেশন অফ পিজেন্টস অ্যান্ড ওয়ার্কার 14 আর্টিকেল, আর্টিকেল 15
provisions of basic necessity, Article 16, rural development, agricultural revolution, Article 17, free and compulsory education, Article 18, public health and morality, Article 18A, protection of improvement of environment and biodiversity, equality of opportunity, Article 19, Article 20, work as a right and duty, 21, duties of citizens and public servant, 22, separation of judiciary from the executive, national culture, 23, the culture of tribe, minor races, ethnic sects and communities, 23A, national monuments, 24, and promotion of international peace, security and solidarity, Article 25. So these Article 8 to 25, these are all inserted in the fundamental principles of state policy. এইখান থেকে আমি কিন্তু আসলে একেবারে হুবহু সংবিধান থেকে তুলে নিয়েছি। সংবিধানের যেটা বলা আছে আমি হুবহুই তুলে নিয়েছি। তোমরা সংবিধানের যে বৈশিষ্ট্য মেইন সেটা হচ্ছে এরকম যে সংবিধানে যেটা বলা আছে তুমি সেটা কিন্তু উল্টাপাল্টা করে লিখতে পারবা না। এখানেই কিন্তু আর্টসের সঙ্গে একটু লয়ের পার্থক্য, কারণ এই যে লতে ধারাতে যেটা বলা আছে তুমি সেই ধারার কথা নিজের মতো করে বানিয়ে বানিয়ে লিখতে পারবা না, বরঞ্চ ধারা বা আর্টিকেলে যা বলা আছে তুমি সেটাই তোমার ভাষায় বলতে পারো। এখন বলছে ন্যাশনালিজমস, এই কথাটা আসলে আমি কেন বললাম? এই কথাটা এই জন্যই বললাম যে হুবহু আমি সংবিধান থেকে তুলেছি প্রিন্সিপালসগুলো, এবং এগুলো তোমাদের একবারে মাথার মধ্যে নিয়ে রাখতে হবে। তুমি কতটা মুখস্থ করতে পারলে ওকে, পারলে না, মোটামুটি মাথার মধ্যে নিয়ে রাখতে হবে যে কোন আর্টিকেলে আসলে কি আছে। সো 9 আর্টিকেলের ন্যাশনালিজমস নিয়ে বলা হচ্ছে যে বাঙালি ন্যাশনালিজমটা কি হবে, এর আইডেন্টিটি আমরা দেখো ইটস ডিরাইভিং ইটস আইডেন্টিটি ফ্রম ইটস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার। আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ এবং কালচার থেকে আমাদের আইডেন্টিটিটা পেয়েছি। অ্যাটেইন সভরিন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ থ্রু ইউনাইটেড অ্যান্ড determined a struggle in the war of independence and shall be basis of Bengali nationalism. And then socialism and freedom from exploitation, Article 10, a socialist economic system shall be established with a view to ensuring the attainment of a just and egalitarian society and free from the exploitation of man by man, and democracy and human rights. And secularism, freedom of religion, Article 12, the principle of secularism, it shall be realized by the elimination of the communalism in its all forms, by granting by the state of political status in favor of any religion, the abuse of a religion or for political purpose, any discrimination against or persecution of the persons practicing a particular religion. So সেকুলারিজম এবং ফ্রিডম অফ রিলিজিয়ন বাংলাদেশে আছে, এবং আমার মনে হয় যে এই প্রভিশনের কারণে বাংলাদেশে সব ধর্মের লোকেরা কিন্তু ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করতে পারে। নাও ডেমোক্রেসি হিউম্যান রাইটস নিয়ে বলা আছে আর্টিকেল 13, এবং সেখানে কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশ হলো একটা রিপাবলিক, এবং এখানে ডেমোক্রেসি থাকবে, ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস ফ্রিডম থাকবে, in respect for the dignity and worth of the human person shall be guaranteed, মানে এবং সেটা গ্যারান্টি দেওয়া হলো বা দেওয়া হবে আর কি এরকম। আর্টিকেল 14 এখানে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ ওনারশিপ, এবং সেই ক্ষেত্রে আসলে ওনারশিপের কথা বলা হচ্ছে যে এখানে পিপল অন করতে পারবে কোনো ইনস্ট্রুমেন্ট বাই মিনস অফ প্রোডাকশান এবং ডিস্ট্রিবিউশন, এবং উইথ দিজ ইনস অফ ভিউ ওনারশিপ ইট শ্যাল অ্যাজিউম ফলোয়িং ফর্মস, দ্যাট ইজ স্টেট ওনারশিপ, কোঅপারেটিভ ওনারশিপ অ্যান্ড প্রাইভেট ওনারশিপ। সো সাংবিধানিক বা সংবিধান অনুযায়ী 3 ধরনের ওনারশিপ এখানে মানে বলা হয়েছে। একটা হচ্ছে স্টেট ওনারশিপ, সো ওনারশিপ বাই দ্য স্টেট ইন বিহাফ অফ দ্য পিপল, কোঅপারেটিভ ওনারশিপ, দ্যাট ইজ ওনারশিপ বাই দ্য কোঅপারেটিভস on behalf of their members, and private ownership, that ownership by individual within such limits as may be prescribed by law. And then next, ইমানসিপেশন অফ দ্য পিজেন্টস অ্যান্ড ওয়ার্কার, খুবই গুরুত্বপূর্ণ এই প্রিন্সিপালটা। তো বলা হচ্ছে যে আমাদের রাষ্ট্রের একটা ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি হবে এরকম, to emancipate the toiling masses and the peasants and workers and backward sections of the people from all forms of exploitation, অর্থাৎ যারা ব্যাকওয়ার্ড কৃষক বা ওয়ার্কার রয়েছে তাদেরকে সকল ধরনের এক্সপ্লয়টেশন থেকে মানে মুক্ত রাখবে আর কি।
দেন আর্টিকেল 15, আমরা জানি যে 15 আসলে খুব গুরুত্বপূর্ণ আর্টিকেল, এবং আর্টিকেল 15-এর মধ্যেই বেসিক নেসেসিটির প্রভিশনটা দেওয়া আছে, এবং এখানে বলা হচ্ছে প্রভিশন অফ বেসিক নেসেসিটির ক্ষেত্রে it shall be fundamental responsibility of state to attain through planned and economic growth, a constant increase of productive forces, and a steady improvement in the material and cultural standard of living of the people with a view to securing its citizens. Then the provision of basic necessities of life including food, clothing, shelter, education and medical care. সো এই নাম্বারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু দেখো পুরোটাই বাংলা কোনো একটা দেশের অর্থনীতির সঙ্গে জড়িত বা ন্যাচারাল রিসোর্সের স্বয়ংসম্পূর্ণতার সঙ্গে জড়িত, যে ঠিক আছে আমার প্রচুর আছে, যথেষ্ট আছে, সব নেসেসিটি দিয়েছি, এখন আমরা তার ফুডের অধিকার দিতে পারবো, ক্লোদিং, শেল্টার, এডুকেশন, এই অধিকারগুলো, মেডিকেল কেয়ার আমরা সবাইকে ফ্রি দিতে পারবো, এই ক্যাপাবিলিটি আমাদের আছে। সো 15 নাম্বার থেকেও আমরা বুঝতে পারছি যে স্টেট পলিসিগুলো হচ্ছে গাইডেন্স, অর্থাৎ যদি স্টেটের ক্যাপাবিলিটি থাকে, ইয়েস দ্য স্টেট ইন ফিউচার ক্যান ডু দ্যাট অর উইল ডু দ্যাট। So according to 15b, the right to work, that is the right to guaranteed employment as a reasonable wage having regard to the quantity and quality of work, the right to reasonable rest, recreation and leisure, and the right to social security want arising from unemployment, illness or disablement, or suffered by widows or orphans or old age or in other such cases. And then article 16 it express about rural development and agricultural revolution. So state shall adopt effective measures to bring about radical transformation in rural areas through the promotion of an agricultural revolution, the provision of rural electrification, the development of cottage and their industries, and the improvement of education, communication, public health in those areas, so as progressively to remove the disparity in the standards of living between in urban and rural areas. And then article 17 অনেক গুরুত্বপূর্ণ, অনেক এইটার উপরে আসলে কাজ করতে হয় মাঝে মধ্যে, এডুকেশন। সো আর্টিকেল 17 একেবারে ফ্রি এডুকেশন প্রোভাইড করা। সো বাংলাদেশে প্রাইমারি এডুকেশনটা কম্পালসারি অ্যান্ড ফ্রি করা, একই রকম আর কি, ম্যাস ওরিয়েন্টেড অ্যান্ড ইউনিভার্সাল সিস্টেম অফ এডুকেশন অ্যান্ড এক্সটেন্ডিং free and compulsory education to all children to such stage as may be determined by law, and relating education to the needs of society and protecting properly trained and motivated citizens to serve those needs, and removing illiteracy within such time as may be determined by law. সো আর্টিকেল 17 একটা খুবই গুরুত্বপূর্ণ, বলা হচ্ছে যে রাষ্ট্র চাইলে আর কি শ্যাল অ্যাডাপ্ট, যদি পারে আর কি ভিক্টিম মেজার্স নেবে, যে ইউনিফর্ম ম্যাস ওরিয়েন্টেড একটা এডুকেশন সিস্টেম ইমপ্লিমেন্ট করার, এবং কম্পালসারি ফ্রি এডুকেশন দিবে চিলড্রেনদের, যে সেই স্টেজ পর্যন্ত যেটা আইন দ্বারা নির্ধারণ করা হবে। সো এডুকেশন রিলেটিং বলা হচ্ছে যে নিডস অফ সোসাইটি অ্যান্ড প্রডিউসিং প্রপারলি ট্রেইনড অ্যান্ড মোটিভেটেড সিটিজেন্স যারা রয়েছে তারা টু সার্ভ দোজ নিডস। দেন ইলিটারেসি রিমুভিং, এবং সাচ টাইমের জন্য অ্যাজ মে বি ডিটারমাইন্ড বাই ল, সাচ টাইমের মধ্যে ইলিটারেসিটাকেও গভর্নমেন্ট চাইলে আসলে দূর করার চেষ্টা করবে, যা আইন দ্বারাই আসলে নির্ধারণ করা হবে, যে হয়তো বা বলা হবে আগামী 10 বছরের মধ্যে আমরা মাইলস্টোন নিচ্ছি যে আমরা ইলিটারেসি দূর করব, বা সাক্ষরতা অভিযান, লাইক দ্যাট, দিস টাইপ অফ থিংস। দেন আর্টিকেল 18 পাবলিক হেলথ অ্যান্ড মোরালিটি, এক্ষেত্রে বলা হচ্ছে যে লেভেল অফ নিউট্রিশন এবং পাবলিক হেলথ ইমপ্রুভমেন্টের জন্য বলা হচ্ছে যে স্টেট প্রয়োজনে এই সংক্রান্ত কী করবে, যে একটা প্রাইমারি ডিউটির মধ্যে রাখবে, মানে প্রাথমিক ডিউটি হবে এটা স্টেটের, এবং ইন পার্টিকুলার
শ্যাল অ্যাডাপ্ট ইফেক্টিভ মেজার্স গ্রহণ করবে কেন? টু প্রিভেন্ট কনজাম্পশন except for medical purposes or such other purposes as may be prescribed by law of alcoholic and other intoxicating drinks or other drugs which are injurious to the health. এটা কিন্তু ঠিকই ছিল, 18 নাম্বারটা আমরা হেলথ এরিয়াটা বলতে পারি, কিন্তু পরবর্তীতে 15th অ্যামেন্ডমেন্টের মধ্যে দিয়ে আসলে 18A বিধানটা এসেছে। তো 18-এর আর একটা পার্ট আছে যে স্টেট ইফেক্টিভ প্রভিশন বা মেজার্স নিবে প্রস্টিটিউশন এবং গ্যাম্বলিং দূর করার জন্য। এই ক্ষেত্রে আমরা এখনও কিন্তু আছে, এটা লিগ্যালও ঘোষণা করা হয়, মানে আছে লিগালি বিজনেসও আছে তোমরা জানো প্রস্টিটিউশনের, কারণ বাংলাদেশ এখন ওই লেভেলে যায়নি যে এটাকে বন্ধ করে দিতে পারবে বা দেবে। 18A নিয়ে বলছিলাম যে যারা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে তাদের প্রতিনিয়ত এই আর্টিকেলটা সবসময় সব জায়গায় লিখতে হয় বা বলতে হয়, যেহেতু আমার বিষয়টা এনভায়রনমেন্ট নিয়ে গভর্ন করে, সো এটা আমাকে লিখতে হয় যে আসলে সংবিধান 18A-তে একটা ম্যান্ডেট দিয়েছে যে স্টেট পারলে কী করবে, টু প্রোটেক্ট ইমপ্রুভ এনভায়রনমেন্ট, ইমপ্রুভ বা প্রোটেক্ট করার চেষ্টা করবে, অ্যান্ড টু প্রিজার্ভ অ্যান্ড সেফগার্ড ন্যাচারাল রিসোর্স, বায়োডাইভার্সিটি, ওয়েটল্যান্ড, ফরেস্ট, ওয়াইল্ড লাইফ ফর দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিউচার সিটিজেন্স, অর্থাৎ প্রয়োজনে ফিউচার সিটিজেন্সের জন্য, দ্যাট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, কিন্তু ফিউচার সিটিজেন্সের জন্য, প্রেজেন্ট এবং ফিউচারের জন্য এগুলার সেফগার্ড করবে। দেন আর্টিকেল 19 ইকুয়ালিটি অফ অপরচুনিটি, স্টেট এনশিওর করবে কি ইকুয়ালিটি অপরচুনিটি টু অল সিটিজেন্স, এবং এই ক্ষেত্রে অ্যাডাপ্টেড মেজার্স নিবে সোশ্যাল ইকোনমিক ইনইকুয়ালিটি দূর করার জন্য, ওয়েলথ ডিস্ট্রিবিউশন করবে অ্যামাং সিটিজেন্সের মধ্যে ইকুয়াল, অ্যান্ড স্টেট শাল ensure equality of opportunity and participation of women in all spheres of national life. ন্যাশনাল লাইফের সব ক্ষেত্রে উইমেন পার্টিসিপেশন নিশ্চিত করবে স্টেট। এগুলো হচ্ছে সব যদি স্টেট পারে, অর্থাৎ আমাদের যে ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটসগুলো ইন্টারন্যাশনাল ডকুমেন্ট অনুযায়ী, সেগুলো কিন্তু আমরা স্টেট প্রিন্সিপালসের মধ্যে রেখেছি। আর্টিকেল 20 সেখানে বলা হচ্ছে ওয়ার্ক অ্যাজ এ রাইট অ্যান্ড ডিউটি, মানে কাজকে একটা অধিকার এবং দায়িত্ব হিসেবে অর্পণ করা হচ্ছে। সো ওয়ার্ক অ্যাজ এ রাইট অ্যান্ড এ ডিউটি অ্যান্ড ম্যাটার অফ অনার অফ এভরি সিটিজেন, সেটা কিন্তু একটা অনার প্রত্যেক নাগরিকের জন্য। হি ইজ ক্যাপেবল অফ ওয়ার্কিং, মানে যে কাজ করতে সামর্থ্য, এভরি ওয়ান শ্যাল বি পেইড ফর হিজ ওয়ার্ক, প্রত্যেককে তার কাজের জন্য পে করা হবে। বেসিক প্রিন্সিপালস হচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাবিলিটি, ইজ অ্যাকর্ডিং to his work, and the state shall endeavour to create condition in which as a general principle person shall not be able to enjoy. So বলা হচ্ছে যে 2 নম্বরে জেনারেল প্রিন্সিপাল হচ্ছে পারসন shall not be able to enjoy unearned incomes, আনআর্ন যে ইনকাম রয়েছে পারসন কখনোই সেটা আসলে এনজয় করতে অ্যাবল হবে না, অ্যান্ড ইন হুইচ হিউম্যান লেবার ইন এভরি ফর্ম intellectual and physical shall become a fuller expression of creative endeavor and the human personality. Then next article 21 এবং ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসির নাম্বার 14, এখানে বলা হচ্ছে যে ইট ইজ দ্য ডিউটি অফ এভরি সিটিজেন to observe the constitution and the laws, to maintain discipline, to perform public duties and to protect public property. Every person in the service of republic has a duty to strive at all times to serve the people, এবং বলছে যে সার্ভিস অফ রিপাবলিকের প্রত্যেক ব্যক্তি সবসময় তারা কী করবে, তারা পিপলকে সার্ভ করবে। নাও আমাদের আর্টিকেল 22-তে গুরুত্বপূর্ণ একটা বিধান রয়েছে পরবর্তীতে, যেটা সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ, এবং এখানে বলাই হচ্ছে যে স্টেট কী করবে, যে সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ অর্গান অফ দ্য স্টেট। এবং এই যে প্রিন্সিপালস বা মূলনীতি ডিরেক্টিভ প্রিন্সিপালস অনুযায়ী কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে আমাদের জুডিশিয়ারিকে সেপারেট করার অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। ন্যাশনাল কালচার এবং আর্টিকেল 23-তে বলা হচ্ছে স্টেট শ্যাল অ্যাডাপ্ট মেজার্স টু কনজার্ভ দ্য কালচারাল ট্র্যাডিশনস অ্যান্ড হেরিটেজ অফ দ্য পিপল অ্যান্ড সো ফোস্টার অ্যান্ড ইমপ্রুভ দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, লিটারেচার অ্যান্ড arts, that all sections of the people are afforded the opportunity to contribute
towards and to participate in the enrichment of national culture. মানে এমনভাবে রাষ্ট্র বলছে যে কালচারাল ট্র্যাডিশন এবং হেরিটেজ, পিপল হেরিটেজ কে রক্ষা করবে এবং ইমপ্রুভ করার চেষ্টা করবে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার, আর্টস, মানে সাহিত্য, কলা এগুলো দিয়ে, যে অল সেকশনস অফ দ্য পিপল, মানে সকল সেকশনেরই পিপলরা যেন দে আর অ্যাবল অর গেট সাম অপরচুনিটি টু কন্ট্রিবিউট, মানে তারা যেন সুযোগ পায়, ঠিক আছে, যে কন্ট্রিবিউট করার ক্ষেত্রে। কি কন্ট্রিবিউট করার ক্ষেত্রে? অর্থাৎ ন্যাশনাল কালচার ইনরিচ করার ক্ষেত্রে তাদের পার্টিসিপেশন করা এবং সেটাকে কন্ট্রিবিউট করা, এটা যেন প্রত্যেক সিটিজেন লাভ করে। অ্যান্ড দেন আমরা দেখব পরবর্তী নেক্সট যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালসগুলা, দ্য কালচার অফ ট্রাইবস, মাইনর রেসেস, এথনিক সেক্স অ্যান্ড কমিউনিটিস। 23A এটা নতুন করে ইনসার্ট করা হয়েছে। স্টেট শাল টেক স্টেপস টু প্রোটেক্ট অ্যান্ড ডেভেলপ দ্য unique local cultural and tradition of the tribes, minor races, ethnic sects and communities. ন্যাশনাল মনুমেন্টস আর্টিকেল 24 স্টেট কি করবে? বিভিন্ন বলছে ডিসফিগারমেন্ট, ড্যামেজ ও রিমুভাল অফ অল মনুমেন্টস, অবজেক্ট অফ অর প্লেসেস অফ দ্য স্পেশাল আর্টিস্টিক অর হিস্টোরিক ইম্পর্টেন্স অফ ইন্টারেস্ট। স্টেট মেজার্স গ্রহণ করবে সকল ধরনের আসলে ড্যামেজ, রিমুভার, ডিসফিগারমেন্ট অফ অল মনুমেন্টস, এগুলা থেকে মনুমেন্টসগুলোকে প্রোটেক্ট করার জন্য। অ্যান্ড দেন প্রমোশন অফ ইন্টারন্যাশনাল পিস, সিকিউরিটি অ্যান্ড সলিডারিটি, এটা আমরা অনেক সময় অনেক জায়গাতে আসলে কাজ করতে গিয়ে এই আর্টিকেলটার আমাদের প্রয়োজন পড়ে, যে আসলে ইন্টারন্যাশনাল যে রিলেশনস, সেই রিলেশনসে সেই সম্পর্কের মূলনীতিটা যেটা, এইটাই কিন্তু বেজ হবে, এবং এই বেজের কারণে ন্যাশনাল সভরিনিটি, ইকুয়ালিটি, নন ইন্টারফারেন্স in the internal affairs of other country, peaceful settlement of international disputes and respect for, that is বাংলাদেশ কি করবে? আজ রাষ্ট্র সেই ইন্টারন্যাশনাল রিলেশনকে কি সম্মান করবে এবং ন্যাশনাল সভরিনিটি, ইকুয়ালিটি এবং অন্য রাষ্ট্রকে তাদের কাজে হস্তক্ষেপ করবে না। পিসফুল সেটেলমেন্ট অফ ডিসপিউট এগুলো মেনে চলবে, এবং ইন্টারন্যাশনাল ল, আদার প্রিন্সিপাল যা ইউনাইটেড নেশন চার্টারে ইনানসিয়েটেড আছে, অন দ্য বেসিস অফ দোজ প্রিন্সিপালস shall strive for a renunciation of use of the force in international relation and for general and complete disarmament, and uphold the right of every people freely to determine the build up its own social, economic, political system of ways and means of its own free choice, and support oppressed peoples throughout the world, waging a just struggle against imperialism and colonialism or racialism. So এই যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রিন্সিপালস, মূলনীতি বা এদের সম্পর্ককে যে রেসপেক্ট করবে, এই জিনিসটা আমাদের মাঝে মধ্যে পড়তে হয়, কারণ তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল সব ডকুমেন্টস বা প্রিন্সিপালকে মাথায় নিয়ে সে আইন পাশ করবে। ইন্টারন্যাশনাল প্রিন্সিপালস বা মূলনীতি বা প্রতিষ্ঠিত কোনো কিছু আছে, সেটার এগেনস্টে কোনো কিছু করবে না, এরকম আর কি। সো এই হলো আমাদের বলা যায় 19টা হলো আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস। এগুলা নিয়ে যদি তোমাদের কোনো সংশয় থাকে, অর্থাৎ এখানে আমি ইংরেজি থেকে কপি করে এখানে বসিয়েছি, সত্যি কথা বলতে সংবিধানের অনেক সময় কিন্তু এটা ভুলও হতে পারে, এবং আমরা জানি যে বাংলাদেশ সংবিধানের বাংলা এবং ইংরেজির মধ্যে যদি কোনো কনফ্লিক্ট রেইজ করে, দেন আমরা বাংলাটা ফলো করব। তো তোমাদেরকেও তাই বলবো, আমি অতটা হুবহু বাংলা করে দিলাম না সংবিধানের, বিকজ আমরা সংবিধানটাকে আগে বাংলায় পেয়েছি, দেন ইংরেজিতে পেয়েছি, ঠিক না? এরকম, কারণ আমরা বাংলাকে প্রেফার করছি, ইংরেজি পরে। সো আমার মনে হয় যে তোমরা যদি পড়ো এই প্রিন্সিপালসগুলো বুঝে নিবা, এবং প্রিন্সিপালসগুলো কিছুই নাই, মাথায় রাখতে হয় এই আর কি। এখানে শেষ হয়ে গেল তাহলে আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। তোমরা যদি কোথাও বুঝতে না পারো বা কোনো প্রবলেম হয়, তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করে জানিও। আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। যদি নতুন নতুন ভিডিও পেতে চাও আইনের সাবজেক্টের উপরে, এবং কন্টেন্ট ইংলিশে থাকবে, হয়তো আমি বাংলায় বুঝিয়ে দেব। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।